আসসালামু আলাইকুম। শুরু করছি দ্য সাইলেন্ট ম্যানার, পর্ব ৩৭। লেখিকা ডায়না ইমরোজ লাকি। বিকেলের রোদটা আজ অদ্ভুত ম্লান। তালুকদার বাড়ির পুরনো ছাদের কার্নিশে সোনালি আলোটা গিয়ে লুটিয়ে পড়েছে। হালকা বাতাসে শিউলি ফুলের গন্ধ ভেসে আসছে বাগানপথ পেরিয়ে ছাদে, ঠিক যেখানে বসে আছে ফারদিন একলা, অন্যমনস্ক। সুফিয়ান কোথাও চলে গেছে আজ ৭টি দিন। ৭ দিন আগে সুফিয়ান বলেছিল, আমি একটা কাজে যাচ্ছি, ২ দিন পরই ফিরব। তোমার জন্য বিয়ের বেনারসি নিয়ে ফিরব। তখন সে হেসে বলেছিল, তোমাক ছাড়া একদিন কিভাবে থাকব। সুফিয়ান মৃদু হেসে বলেছিল, বিয়ের কনে বিয়ের জন্য অপেক্ষা করতে থাকো। এরপর সে চলে গিয়েছে নদীপথে। সাথে ছিল তার প্রিয় অশ্ব রাঙা। তারপর থেকে কেটে গেছে দীর্ঘ ৭ দিন। প্রতিদিন বিকেল নামলে ফারদিনা ঠিক এই ছাদেই বসে তাকিয়ে থাকে পশ্চিম আকাশের দিকে। দূরে নদীর দিকটায় যখন সূর্য ডুবে যায়, মনে হয় তখন এই বুঝি আর একটি দিন পার হল। সুফিয়ান ফেরার সময় বুঝে হয়ে গেছে, হয়তো ফিরেই এসেছে। কিন্তু না, সে ফিরছে না। সন্ধ্যা নামছে। ফারদিনা একরকম উদাসীন ভঙ্গিমাতে বসেই আছে। চুলে লেগে থাকা কুয়াশা, চোখে হালকা আর্দ্রতা, আর হৃদয়ে এক অজানা শূন্যতা, সব মিলিয়ে যেন এই বিকেলটিও সুফিয়ান এর অপেক্ষায় ক্লান্ত। নিচে উঠোনে দাসীরা পানের বাটা সাজাচ্ছে, হালকা হাসির শব্দ উঠছে, অথচ ফারদিনার মনে কোনো সাড়া নেই। চন্দনের গন্ধ মিশে যাচ্ছে সন্ধ্যার আলো, কিন্তু তার বুকের ভিতরটা নিঃশব্দ। ৭ দিনের এই প্রতিটি বিকেল যেন এক একটা দীর্ঘশ্বাসে পরিণত হয়েছে। সে ভাবে সুফিয়ান হয়তো কোনো দূর শহরে আটকে গেছে, হয়তো কোনো চিঠি আসবে আজ কিংবা কাল। কিন্তু তার অপেক্ষা বৃথা। কোনো চিঠি আসেনি। সব কিছু আগের মতোই নিস্তব্ধ হয়ে যাচ্ছে। যখন সুফিয়ান তার জীবনে ছিল না ঠিক সেই সময়ের মত, তখন সে ছিল বড়ই একা। সূর্য অস্ত যায়, আলো ফিকে হয়ে আসে। ফারদিনা উঠে দাঁড়ায়, শাড়ির আঁচলটা বাতাসে উঠল। তার চোখে শুধু একটাই প্রশ্ন, সুফিয়ান, তুমি ফিরছ না কেন? আজ থেকে ৭ দিন আগেও সে সেজে গুজে থাকত। কপালে কালো টিপ, পায়ে আলতা, নুপুর, চোখে থাকত কাজল। তার সৌন্দর্য বহিঃপ্রকাশের একমাত্র কারণ ছিল সুফিয়ান। আজ সুফিয়ান নেই বলে সে সাজেনি। কপালে টিপ পড়েনি, চোখে কাজল দেয়নি, পায়ে আলতা পড়েনি। শোকের ছায়া তার হৃদয় ছেড়ে বেরিয়ে আসছে। তোমার জন্য বিয়ের বেনারসি আনতে যাচ্ছি। ফিরে এসে তোমাকে বিয়ে করব। সুফিয়ান এর শেষ কথাটা ফারদিনার চারপাশে প্রতিধ্বনিত হচ্ছে। চোখ তুলে কখনো সামনে চাইছে, কখনো রেলিং ধরে খোলা মাঠের দিকে দেখছে, কখনো ঝিলমিলকে দিয়ে খোঁজ পাঠাচ্ছে সুফিয়ান এসেছে কিনা। প্রতিবারই তাকে হতাশ হতে হয়। সুফিয়ান ফিরেনি বলে। গত কয়েকদিন ধরে ফারদিনার তীব্র জ্বর ছিল। আজ মোটামুটি কমেছে। মাথা ব্যথা ছিল প্রচণ্ড। ঝিলমিল মাথা টিপে দিয়েছিল। পুরোপুরি কমেনি। আদিব জিজ্ঞেস করেছিল, কি হয়েছে তোর? আজকাল এত চুপচাপ থাকিস কেন? কিছু নিয়ে কি ভাবছিস? ফারদিনা মিথ্যা বলেছিল, আমি কোনো কিছু নিয়েই ভাবছি না, শুধু শরীরটাই খারাপ। আদিব তখন বলেছিল, তুই কোনো কিছু নিয়ে মাত্রাতিরিক্ত ভাবছিস, যার ফলে তোর এই অবস্থা। আজকাল সুন্দর রূপটাও তোর পাল্টে যাচ্ছে। যত্ন নে। কার জন্য যত্ন নিবে? যার জন্য সে নিজেকে সর্বদা পরীর মতো করে সাজিয়ে রাখত, আজ সে দীর্ঘ সময় ধরে নেই। সুফিয়ান চলে গেছে আজ ৭টি দিন। কিন্তু ফারদিনার কাছে মনে হচ্ছে শতকোটি বছর। ফারদিনা প্রচণ্ড বিষণ্ণতায় ভুগছে। নিজেকে হাসি খুশি রাখার জন্য এতটুকু চেষ্টা করছে, হচ্ছে না। বাইজি মেহের এসেছিল, সে বলেছে সুফিয়ান হয়তো আর ফিরবে না। যদি ফেরার হতো তাহলে একদিনে নিশ্চয়ই ফিরত। তার মা, বাবা, ভাই, বোন কেউ নেই, তাহলে তার এমন কি গুরুত্বপূর্ণ কাজ থাকতে পারে যার জন্য এতটা দিন সে তোমাকে ছেড়ে দূরে আছে? আমি শুনেছি সুফিয়ান এর এই পৃথিবীতে আপন বলতে তুমিই আছো। যে মানুষটিকে সবচেয়ে বেশি আপন মনে করে তাকে ছেড়ে এতটা দিন কিভাবে পার করছে। একটি চিঠি অন্তত পাঠাতে পারত। পাঠায়নি কি? মেহেরের বলা কথাগুলো ফারদিনাকে ভেঙে চুরে দিয়েছিল। খানিকক্ষণেই নিজেকে নিজেই সান্ত্বনা দিয়েছিল। সুফিয়ান হয়তো কৃষিকাজের জন্যই কোথাও আটকে আছে। তার পরিস্থিতি এতটাই জটিল হয়তো, যার জন্য কোনো সংবাদ পাঠাতে পারেনি। ফারদিনা এই ভেবে নিশ্চিত হয়েছিল। সন্ধ্যার আধারে পরিপূর্ণ প্রকৃতি ঢেকে গেছে। ঠান্ডা বেড়ে যাচ্ছে। ফারদিনার পরনে শাল নেই।
পরক্ষণেই মনে হলো কেউ পেছন থেকে তাকে একটা শাল পেঁচিয়ে দিয়েছে। সুফিয়ানকে ভেবে মুখে একরাশ হাসি নিয়ে ঘুরে পেছনে তাকাল। তাৎক্ষণিক মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ঝিলমিল এসেছে। ফারদিনার সামনে বেঞ্চে হাঁটু ভাঁজ করে বসে পড়ে। খুরমা চিবোতে চিবোতে বলল, সুফিয়ান এর কথা ভাবছিলি? ফারদিনা দুহাত দিয়ে জড়িয়ে গালের ভর রেখে দূরে গোলাপ গাছটার দিকে তাকিয়ে নিচু কণ্ঠে বলল, আর কার কথা ভাবব? জানি, তারপরও জিগাইতে ভালো লাগে। আজ 1 সপ্তাহ হইজা গেছে। রাত পোহালেই 8 দিন। কই তোর বাসিওয়ালা? আইছে, আমি কইছিলাম না আর আইব ও না। দেখলি তো, এই ঝিলমিলের কথা বাসি হইলে মিষ্টি হয় গে। তোর কি মনে হয় সে কোথায় যেতে পারে? আমার তো মনে হয় সে বিয়াইত্তা বেডা। বুয়ের কাছেই গেছে। এই গ্রামের জমি ভালো, ফসল ভালো হয় বইলা ও এইখানে থাকে। কিন্তু ওর আরও একখান পরিচয় আছে। সেই পরিচয় হইল সে বিয়াইত্তা। বউ আছে, বাচ্চাও আছে গি। তুই আবার মন ভাঙ্গুছিস মুচমুচি। সুফিয়ান কখনোই প্রতারণা করবে না আমার সাথে। সে মিথ্যাবাদী না গি। এই ঝিলমিলের ধারণা কোনোদিন মিথ্যা হয় না। যদি তাই না হইতো তাইলে এতদিন ধইরা সে কই? হয়তো কোনো কাজে আটকে আছে গি। আহ, কি কাজ? মনে হয় অনেক বড় ব্যবসায়ী সে, বাণিজ্য গেছে। যারা বাণিজ্যে যায় তারাও অন্তত একটা চিঠি পাঠায়, বার্তা পাঠায়। কেউ কাউরে সত্যিকারের ভালোবাসলে তার লেগা 2 লাইনের চিঠি লেখা পাঠান যায়। এই সময়টুকু জোগাড় করণ যায়। ফারদিনার হৃদয়ের আষ্টেপিষ্টে ঝিলমিল এর কথাগুলো যেন লাগল। ঝিলমিল ভুল বলেনি। একটা চিঠি পাঠানোর মতো সময়ও কি সুফিয়ান এর হয়নি? নাকি সে ইচ্ছে করেই পাঠায়নি? ফারদিনা আবারও চিন্তায় ডুবে গেল। উদ্বেগ ও মানসিক চাপে শরীরের নানান ক্ষতি হয়। ফারদিনা আর ছাদে থাকতে চাইল না। বেঞ্চ থেকে উঠে দাঁড়াল। গোলাপ ফুল গাছটার দিকে তাকাল। ঘুরে একবার খোলা মাঠ, দূরে শিমুল গাছের দিকে তাকাল। ফাঁকা সব কিছু। কোথাও সুফিয়ান এর ছায়া অবধি নেই। চোখের কোণে জল জমতে চাইল, কিন্তু জল পরিপূর্ণ জমার আগেই ছাদ থেকে নিচে চলে যায়। বৈঠকখানায় রশিদ বসে আছেন জেবুন্নেছার সাথে। কুদ্দুস পাশেই দাঁড়ানো। টেলিবে রাখা 2 কাপ চা এবং পান। রশিদ চায়ে এক চুমুক দিয়ে পান মুখে দেন। একটু পর পর পিকদানিতে থুথু করে পিক ফেলছেন। ফারদিনা ক্লান্ত ভঙ্গিতে রশিদের পাশে বসে। জেবুন্নেছা ফারদিনাকে দেখেই ভ্রু কুঞ্চিত করে ফেললেন। ফারদিনা কিছু বলার আগেই জেবুন্নেছা বললেন, কি ভাই, শুনছি আমাদের গ্রামটা ধীরে ধীরে মানবশূন্য হয়ে যাচ্ছে। কিন্তু হঠাৎ করে একটা গ্রাম মানবশূন্য হয় কিভাবে? কেউ কি ইচ্ছে করেই গ্রামবাসীদের দূরে সরিয়ে দিচ্ছে? নাকি অদৃশ্য কোনো কারণ? রশিদ পায়ের উপর পা তুলে বলল, ও অদৃশ্য বলতে কোনো বাস্তবতা নেই। যে বা যারা এগুলো করছে তাদের নিশ্চয়ই কোনো না কোনো উদ্দেশ্য আছে। কিন্তু কারা এসব করছে? ফারদিনা রশিদ এর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। আলিমনগর গ্রাম মানবশূন্য হয়ে যাচ্ছে। ফারদিনা কিঞ্চিত স্ফীত হয়ে ভাবছে তার 3 ভাইয়ের কথা। গ্রামের মানুষদের যদি একে একে বাঘের খাদ্য বানানো হয় তাহলে গ্রাম তো মানবশূন্যই হবে। গ্রাম মানবশূন্য হওয়ার পেছনে ফারদিনা তার ভাইদের দায়ী করল এবং নিশ্চিত হল। মনে মনে ঘৃণিত ইঙ্গিতে একবার বলছিক। ফারদিনা রশিদকে বলতে ইচ্ছে করছে, আব্বা, আপনার ছেলেরাই গ্রামকে মানবশূন্য করছে। এরপর হয়তো পুরো গ্রামে তারাই রাজত্ব করবে। কিন্তু যে রাজ্যের প্রজারাই থাকে না সেখানে রাজত্ব কিসের? ফারদিনা কোনো জবাব পেল না। রশিদ ফারদিনার দিকে তাকিয়ে বলল, তোর কোনো কারণে মন খারাপ নাকি শরীর খারাপ? ফারদিনার বলতে ইচ্ছে করছে সুফিয়ান তাকে ছেড়ে চলে গেছে। হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে রশিদকে জড়িয়ে ধরে, কিন্তু পারছে না। তখনই মনে হয়েছিল সুফিয়ান তাকে ছেড়ে যায়নি, ফিরে আসবে। এখন মনে হচ্ছে আর আসবে না। ভেতরটা কেঁপে উঠছে বারবার। রশিদ ফারদিনার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কিছু চাই তোর? বল, যা চাইবি তাই এনে দেব। বল। ফারদিনার খুব করে সুফিয়ানকে চাই, কিন্তু সেই অনুভূতি আপাতত অপ্রকাশিত রাখল। ফারদিনা না বোধক মাথা আউডাল। এরপর বৈঠকখানা ছেড়ে ঝিলমিলকে নিয়ে ঘরের বাইরে বের হল। চারপাশে মশাল জ্বলায় বেশ আলোকিত উঠোন। কিছুটা সামনে গিয়ে বামে বাগান। আদিব বাগানে বসে বসে সিগার টানছে। ফারদিনাকে দেখে সিগারটা পাশে রাখল। আদিব একা একা বসে ভাবছিল নূরজাহানের কথা। ফারদিনা গিয়ে তার পাশে বসে নির্দ্বিধায়। ঝিলমিল দূরে দাঁড়িয়ে রইল। আদিব ফারদিনাকে বলল, তোকে দেখে উদ্বিগ্ন লাগছে।
কিছু হয়েছে? শরীর ভালো লাগছে না আগে? শরীরের সাথে সাথে যদি মনও খারাপ থাকে তবে সেই চেহারা দেখলেই বোঝা হয়। তোর মন খারাপ? এখন বল, কিসের জন্য মন খারাপ? ফারদিনা সুফিয়ান এর কথা বলতে চাইল, তবু ভেতরের তার আত্মাটা যেন কোনো কারণে বাধা দিল। ফারদিনা আদিবকে বিশ্বাস করে, আজ বিশ্বাস এর জায়গাটা কোনোভাবে পূর্ণ করতে পারছে না। আমার কোনো কারণে মন খারাপ না। তুমি এখানে বসে কি করছো? বড়, মেজো, ছোট্ট ভাই তারা কোথায়? হয়তো আছে কোনো কাজে তাদের পোষা রক্তশোষীর জন্য খাবারের সন্ধান করছে বলে ফারদিনা ধরে নিল। আজকাল তার বাকি 3 ভাইয়ের উপর থেকে বিশ্বাস পুরোপুরি উঠে যাচ্ছে। যারা মানুষের উপর দয়া করে না, অন্যর কান্নায় বুক কাঁপে না, অন্যকে খুন করতে যার হৃদয় কাঁপে না, তারা কখনোই সত্যিকার অর্থে মানুষ হতে পারে না। আদিব দুহাত ঘষে বলল, চল তোকে আজ একটা গল্প শোনাই। এক রাখাল বাসিওয়ালা আর এক জমিদার কন্যার গল্প। শুনবি? ফারদিনা শোনার আগ্রহ পেল না, তবু হতাশ ভঙ্গিতে ভাবলেশহীনভাবে বলল, শুনব। এক ছিল রাখাল। রাখাল এর এই দুনিয়াতে কেউ ছিল না। রাখাল ছিল হতদরিদ্র। রাখাল কিভাবে অর্থ উপার্জন করবে সেই ভেবে তার গ্রাম থেকে আরেক গ্রামে চলে যায়, কেননা তার গ্রামের কেউ তাকে কাজ দিতে চেয়েছিল না। এরপর আরেক গ্রামে চলে যাওয়ার পর অন্যদের গরু মহিষ মাঠে মাঠে চড়াত। রাখাল ছিল পুরোপুরি নিঃসঙ্গ, কিন্তু তার সঙ্গী হিসেবে ছিল একটি বাঁশি। সে যখনই মাঠে মাঠে গরু মহিষ চড়াত তখন বাঁশি বাজাত। ধীরে ধীরে রাখাল বাঁশিওয়ালা নামে পরিচিত হয়। গ্রামে তার অনেক নামডাক হয়। এভাবে কিছুদিন চলে যাওয়ার পর গ্রামের জমিদারের নজরে এলো রাখাল। জমিদার বিশ্বাস করে তার জমিতে চাষাবাদ করার সুযোগ দেয়া রাখালকে। রাখালও বেশ মনোযোগ দিয়ে কাজ করল, জমিতে ফসল ফলাল। জমিদার এর মন জয় করল। কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি। রাখাল বাঁশিওয়ালা দিনে বাঁশি বাজাতে সময় পেত না, তাই রাতে বাঁশি বাজাত। এভাবে একদিন রাতে বাঁশি বাজালে তার বাঁশির সুর শুনে জমিদার কন্যা ছুটে আসে। জমিদার কন্যা রাখাল বাঁশিওয়ালার সৌন্দর্যে মুগ্ধ হয়, এবং রাখালও। শুরু হয় তাদের প্রেম কাহিনী। কিন্তু রাখাল বাঁশিওয়ালার মনে ছিল অন্য পরিকল্পনা। তার লক্ষ্য ছিল জমিদার কন্যাকে ব্যবহার করা। খিথামল আদিব। ব্যবহার মান 2 ধরনের ব্যবহার: জমিদার কন্যার থেকে স্বর্ণের বাঁশি উপহার পাওয়ার লোভ এবং জমিদার কন্যাকে ভোগ করার লোভ। এক পর্যায়ে রাখাল এর উদ্দেশ্যে হাসিল হয়। জমিদার কন্যাকে ভোগ করতে পেরেছে আর তার থেকে স্বর্ণের বাঁশিও পেয়েছে। তারপর রাখাল হঠাৎ করেই নিরুদ্দেশ হয়ে যায়। কোথায় চলে যায় কেউ জানে না। জমিদার কন্যা তাকে পাগলের মতো খুঁজতে থাকে, অথচ কোথাও খোঁজ পায় না তার। তারপর ফারদিনার মনে হলো তার আর সুফিয়ান এর ঘটনা আদিব জেনে গেছে, এবং সব সত্য সে জেনে বুঝে গল্পের মাধ্যমে তাকে বোঝাচ্ছে। তবে আদিবের গল্পের কিছুর অংশের সাথে তার সুফিয়ান এর মিল পেল না। সুফিয়ানকে লোভী সে মানতে পারছে না। তারপর জমিদার কন্যা খোঁজ নিয়ে জানতে পারে আসলে রাখাল সত্যিই তার সাথে ছলনা করেছে। এমনটা জমিদার কন্যা জানার পর খুব কষ্ট পায়, একদম ভেঙে পড়ে, সারাদিন কান্নাকাটি করে। এরপর সে নিজেকে কোনোভাবে সামলে রাখাল বাঁশিওয়ালা এর উপর জেদ করে এক বিদেশি ছেলেকে বিয়ে করে বিদেশ চলে যায়। সত্যিই এমনটি হয়েছিল? আদিব দাঁড়িয়ে পায়চারি করতে করতে বলল, না, আসলে রাখাল বাঁশিওয়ালা কোনো এক সত্য ঘটনা জমিদার কন্যাকে বলতে চেয়েছিল, কিন্তু সেই সময় আর হয়নি, সুযোগও হয়নি। রাখাল আবার ফিরে আসে জমিদার কন্যার জন্য, তার খোঁজ করে। এরপর জানতে পারে জমিদার কন্যা একজন বৈদেশিক নাগরিককে বিয়ে করে বিদেশ চলে গেছে। ব্যাস, রাখাল বাঁশিওয়ালাও পুরোপুরি ভেঙে পড়ে। তারপর কি হয়েছিল? তারপর কি হয়েছিল তা আজ পর্যন্ত কেউ জানে না। আর এটা একটা গল্প, আমি দাদির কাছ থেকে শুনেছি। বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। ফারদিনার অন্তর বিষিয়ে উঠল। সে আগামীকাল অবধি অপেক্ষা করবে সুফিয়ান এর জন্য। তারপর সেও খুঁজবে সুফিয়ানকে। তবে তার বিশ্বাস সুফিয়ান তার সাথে কোনো রকম মিথ্যের আশ্রয় নেয়নি। তাকে সে সত্যিই ভালোবাসে। আদিব বলল, জানিস ফারদিনা, ভালোবাসা ভুল নয়, কিন্তু ভুল মানুষকে ভালোবেসে ঠকে যাওয়াই জীবনের সবচেয়ে বড় ভুল। থেমে আবার বলল, যেভাবে আমি নূরজাহানকে ভালোবেসে ঠকে গেছি। আদিব এতটুকু বলে থেমে ফারদিনার সামনে বসল। তার দিকে ঝুঁকে বলল, তুই কাউকে ভালোবাসিস?
ফারদিনা নতজানু হয়ে না বলল। আদিব আর একটু আগ্রহের সাথে জিজ্ঞেস করল, খুব ভালোবাসা পাপ নয়? তুই কাউকে ভালোবাসলে আমায় বলতে পারিস। আমি তোর ভালোবাসা পূর্ণতা পেতে সাহায্য করব। ফারদিনা একবার ভাবছে বলবে, আর একবার ভাবছে বলবে না। তখন চোখের সামনে ভেসে উঠল অচেনা সেই চিঠির বার্তা। তুমি যাকে সবচেয়ে বেশি ভরসা করছো সেই তোমার জীবনের ইতি টানবে। যে চিঠি পাঠিয়েছে সে গর্ধুক। নিজের আপনারা কখনো বেইমানি করতে পারে না বলে ফারদিনা লম্বা শ্বাস ফেলে ভাঙ্গা কণ্ঠে বলল, আমি সুফিয়ানকে ভালোবাসি। তোর সাহস তো কম নয়, আমার সামনে এসব বলছিস? উৎকণ্ঠিত দৃষ্টিতে তাকিয়ে আছে রায়ান। তার সামনে দাঁড়ানো সায়েম। আরিব কোলবালির সাথে নিয়ে বিছানায় আয়েশ করছে। দুজন দাসী কিছু পানীয় নিয়ে হাজির হয়েছে। এক গ্লাস রায়ান এর দিকে দিলে সে নীল না। সায়েম নীল। এরপর এগিয়ে গেল আরিবের দিকে। আরিব পানীয় খেতে খেতে বলল, সায়েম, সুফিয়ান আমাদের গ্রামের একটি নক্ষত্র। তুই কি করে বলতে পারলি ওকে রক্তশোষীর খাবার বানাবো? ভাই, আমি তো শুধু বলেছি ও নিখুঁত এবং একমাত্র ছেলে বলে। তাছাড়া ওর দুনিয়াতে কেউ নেই। ওকে বাঁচিয়ে লাভ কি? রায়ান পায়চারি করতে করতে বলল, না, সুফিয়ানের সাথে এরকম করাটা মোটেই ঠিক হবে না। আমি তোর এই প্রস্তাব মানতে পারলাম না। ভাই, আমার কথাটা ভেবে দেখো। এতে আমাদেরই লাভ, সায়েম বলল। সবসময় লাভলসের হিসাব করলে চলে না, রায়ান জবাব দিয়ে চেয়ারে বসল। সায়েম কিছুক্ষণ ভেবেচিন্তে বলল, আগামী 2 দিনের ভেতরে রক্তশোষীকে একমাত্র এবং নিখুঁত কোনো ছেলের সন্তানকে খেতে দিতে হবে। আমি বলছিলাম কি, আব্বার বিশ্বস্ত কাজের লোক কুদ্দুসকে দিলে কেমন হয়? রায়ান ভ্রু পুরোপুরি উঁচিয়ে বলল, কথাটা ভুল বলিসনি। নাও, এখন থেকেই শুরু রহস্য। টুইস্ট টুইস্ট, তারপরও টুইস্টের জন্য অপেক্ষা করো। ফ্ল্যাশব্যাকে আর 2টো পর্বের মতো আছে। লাইক কমেন্ট বেশি করলে পরবর্তী পর্ব দ্রুত দেব। নয় আমিও ফুরুত।